স্টার্টআপ ভিসা বলে কানাডার একটি ইমিগ্রেশন প্রজেক্ট আছে। এটি একেবারে সাধারণ মানুষের জন্য অবশ্যই নয়, যাদের বাড়তি কিছু টাকা পয়সা আছে, যারা মোটামুটি বড় ধরনের বিনিয়োগ করতে পারেন বা নিজেদের নেটওয়ার্থটা একটু হাই, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট কিংবা কানাডার ইমিগ্রেশন পাওয়ার সুযোগ পেয়ে থাকেন। কানাডা গভর্নমেন্ট এই প্রজেক্টটা আসলে চালু করেছিল 2013 সালে। তখন তাদের মাথায় ছিল যে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার, যারা উদ্যোক্তা এবং তাদের যে ইনোভেটিভ আইডিয়া, যে নিত্য নতুন আইডিয়া, সেই আইডিয়াকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে ওই আইডিয়াটাকে কাজে লাগিয়ে কানাডায় নিউ স্টার্টআপ বিজনেস চালু করে কানাডার ইকোনমিকে ভাইব্রেন্ট করা যায় এবং কানাডার ক্যানাডিয়ানদের জন্য জব অপরচুনিটি তৈরি করা যায়। কিন্তু মুশকিল হলো কি, যে একটা কথা আছে না, যে মানুষ ভাবে একরকম, ঈশ্বর ভাবে আরেক রকম। কানাডিয়ান প্রায় অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রে এরকম হয় যে কানাডিয়ান গভর্নমেন্ট ভাবে এরকম এবং শেষ পর্যন্ত সেগুলো মানুষের হাতে, নানা অসাধু ব্যবসায়ীদের হাতে সেগুলো পড়ে সেগুলো একেবারে মানে অন্যরকম হয়ে যায়। তো এই যে স্টার্টআপ বিজনেস, স্টার্টআপ ভিসা, এটিরও অনেকটা সেরকম একটা অবস্থা হয়েছে। সে আলোচনা যাবার আগে একটু আপনাদের জাস্ট রিকানেক্ট করার জন্য একটু বলি, আপনারা নিশ্চয়ই ইউটিউবে, টেলিভিশনে কিংবা পত্রপত্রিকায় কিংবা সোশ্যাল মিডিয়ায় এই স্টার্টআপ ভিসার বিজ্ঞাপন দেখে থাকবেন। ইমিগ্রেশন নিয়ে যারা কাজকর্ম করে তারা, আবার অনেকেই এটি বেশ লোভনীয়ভাবে নানা রকম একেবারে রংচং মাখিয়ে অনেক মানে অ্যাট্রাকটিভ করে বিজ্ঞাপন প্রচার করে। যাই হোক, এই যে স্টার্টআপ ভিসা যেটি 2013 সালে শুরু হয়েছিল, তার আগে আসলে একটা এন্টারপ্রেনার প্রোগ্রাম বলে আর একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামের আওতায় ইনভেস্টরদের কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হতো। সেটি সামহাউ ওয়ার্ক করেনি, সেটি অন্য আলোচনা, সেই আলোচনায় আজকে আমি আর যাচ্ছি না। তার পরিবর্তে বিকল্প হিসাবে, সাবস্টিটিউট হিসাবে 2013-এ এই স্টার্টআপ ভিসা প্রোগ্রামটি চালু করা হয়েছিল। 2013 থেকে 2025 দীর্ঘ পথ পেরিয়ে এসেছে এবং এই 2025 সালে এসে দাঁড়িয়ে আমরা যদি একটু তাকাই যে এই ভিসা প্রোগ্রামটি বা ইমিগ্রেশনের এই যে স্ট্রিমটি, তার কি অবস্থা। 2025 সালের ফার্স্ট কোয়ার্টারে বা এখন পর্যন্ত যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে হচ্ছে এই প্রজেক্টে পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন যে ডিক্লাইন হচ্ছে, রিফিউজাল রেট ইজ সো হাই। ফার্স্ট কোয়ার্টারে বিজনেস পেয়ার বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যারা আবেদন করেছিলেন, তার 73% হচ্ছে বিজনেস ইনকিউবেটর গ্রুপ থেকে যারা আবেদন করেছিলেন, তাদের হচ্ছে 73% রিফিউজড হয়েছে। এই সংখ্যাটা 2023 সালে ছিল 10%, মানে অনেক কম। 2024-এ এসে 18%, মানে 8% বেড়েছে। কিন্তু 2025-এর ফার্স্ট কোয়ার্টারে এসে সেটি হয়ে গেছে 73%। আর অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ বলে আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপ আমি এটার ব্যাখ্যায় পরবর্তীতে যাব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 85%, তাদেরও 2023 সালে 18% ছিল, 2024-এ আবার মানে কমে গেছিলো এই রিফিউজাল রেশিওটা 9%, কিন্তু এখন সেটি 85%, অর্থাৎ 85%, 73%। এটি হচ্ছে যারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করছেন, মানে আপনি হয়তো একটা নির্দিষ্ট সময় এখানে থাকতে হয়েছে, থেকে আপনি পিআরের আবেদন করছেন, এখন আপনার পিআরের আবেদন হচ্ছে না। এবং এখন পর্যন্ত প্রায় 17,919টি মানে পিআর আবেদন, পার্মানেন্ট রেসিডেন্সির আবেদন সেখানে কিন্তু মানে গভর্নমেন্টের সিস্টেমে ব্যাকলগ হয়ে আছে। এবং একটা প্রাইমারি একটা হিসাবে দেখা গেছে যে এই যে 19,000, অলমোস্ট 20,000টি আমি বলি, সো যদি 17,919, 18,000ই বলি, এই যে 18,000 অ্যাপ্লিকেশন পার্মানেন্ট রেসিডেন্সির যেটা ব্যাকলগ হয়ে আছে, তার এক একটা অ্যাপ্লিকেশন প্রসেস করতে সময় লেগে যাচ্ছে 52 মাস। সো বুঝতে পারেন 4 বছরেরও বেশি সময়, 52 মাস সময় লেগে যাচ্ছে প্রসেস করতে। এই জায়গায় আমি একটা হিসাব এটির সঙ্গে রিলেভেন্ট না, তবু বলে রাখি যে যারা কানাডা রিফিউজি ক্লেম করছেন এবং রিফিউজি আবেদন গ্র্যান্ট হবার পর যারা মানে এক ফ্যামিলি নিয়ে আসছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা একা একা আসছেন ফ্যামিলির জন্য আবেদন করছেন, মানে রিফিউজি বা অ্যাসাইলাম আবেদন
ফাইনালাইজ হওয়ার পর, অ্যাকসেপ্টেড হওয়ার পর, গ্র্যান্ট হওয়ার পর যখন ফ্যামিলি মেম্বারদের কেনার জন্য যে আবেদনটি করছেন সেটি প্রসেস হতে নাকি অলমোস্ট 50 মান্থ লেগে যাচ্ছে, অর্থাৎ স্টার্টার ভিসার চাইতেও 2 মাস কম সময় লাগছে। এনিওয়ে, সেটি অন্য আলোচনা, সেটি অন্য কখনো আলোচনা করা যাবে, আমি যদি ঠিক এই জায়গাটাই থাকি। আবার এখন এই যে আমি যে কথাটা আপনাদেরকে বললাম, যে তথ্যটি দিলাম যে ইনকিউবেটরের 73% অ্যান্ড অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপের 85%, এই বিষয়টা আসলে কি? এই যে যারা স্টার্ট আপ ভিসার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে কি, 2013 সালে যখন এটিকে শুরু করা হয় তখন নিয়ম করে দেওয়া হয় যে যিনি আবেদন করবেন তার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে $300,000 কানাডিয়ান ডলারের একটা নেটওয়ার্থ তার থাকতে হবে, এবং যদি থাকে সেগুলো তিনি যদি একদম লিগ্যাল মানিটা তিনি দেখাতে পারেন তাহলে তাকে 3 বছরের জন্য একটা কন্ডিশনাল রেসিডেন্সি দেওয়া হবে। ওকে ফাইন, ইউ ক্যান স্টে ইন দিস কান্ট্রি ফর 3 ইয়ার্স, এবং এই যে 3 বছর তিনি থাকবেন সেই 3 বছরের জন্য তাকে একটা ওয়ার্ক পারমিটও দেওয়া হবে। এবং সেই ওয়ার্ক পারমিট আসলে তিনি যে আইডিয়াটা দিলেন যে আমি এই বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি এবং আমি এই সেক্টরে এইরকম একটি বিজনেস স্টার্ট করব, সেই সেক্টরে তাকে কাজ করার জন্য একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। এটি 2013 সাল থেকে চলে এসছে। কিন্তু আবেদন করার মানে এই নিয়মটা চালু হওয়ার পর দেখা গেছে যে এটি আসলে যতটা ক্যানাডিয়ান গভর্নমেন্ট যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে ওয়ার্ক করেনি, বরং এটি হয়ে গেছে কি যে কাইন্ড অফ একটা সেলিং প্রোডাক্ট হয়ে গেছে। মানে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এটিকে নিয়ে ব্যবসা করতে শুরু করেছে, এবং এই যে ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে পারপাসটা ছিল যে গ্লোবাল এন্টারপ্রেনারকে অ্যাট্রাক্ট করা, নিউ বিজনেস আইডিয়াকে অ্যাট্রাক্ট করা, স্টার্ট আপ একটা বিজনেস এখানে শুরু করা, যেটিকে দিয়ে কানাডান ইকোনমিকে বুস্ট আপ করা হবে, তার বদলে হয়ে যাচ্ছে যে এই সুযোগটা যারা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির সিইও, পয়সাওয়ালা, বিত্তশালী, তারা আসলে তাদের কাছে যেহেতু টাকাটা আছে তারা আসলে এই টাকাটা ব্যবহার করে এবং এইখানে নানা রকম নয়ছয় করে এই সুযোগটা আসলে তারা নিয়ে যাচ্ছে। ফলে এই যে ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে একটা মানে নিউ আইডিয়াস, নিউ বিজনেস স্টার্ট আপের যে একটা প্রক্রিয়া নিয়ে স্টার্ট আপ ইমিগ্রেশন প্রজেক্টটা স্টার্ট করেছিল, সেটি আসলে হয়ে গেছে একটা কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি কেনার একটা ওয়েপন। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে সেটি কিনতে শুরু করলেন, এমন একটা অবস্থায় চলে আসলো। দেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট যেহেতু তাদের নজরে আসলে আস্তে আস্তে চলে আসে, ফলে তারা একটা সিস্টেম করে দিল, তুমি ঠিক আমরা এইভাবেই তোমাকে আর এই জায়গাটায় সুযোগটা দিচ্ছি না, একটা কাজ করতে হবে, তুমি তোমার আইডিয়াটা এখানে এসে তুমি প্লেস করবে, তুমি কি আইডিয়া নিয়ে এসেছো। তখন কিন্তু আরেকটা নিয়ম ছিল যে এই যে 3 বছরের মধ্যে তাকে কোনো একটা স্মল বিজনেস এখানে স্টার্ট করতে হবে। ইট ক্যান বি এ রেস্টুরেন্ট, ইট ক্যান বি এ কর্নার স্টোর, কনভিনিয়েন্স স্টোর, আর হোয়াট এভার মেবি, একটা স্মল বিজনেস তাকে ফার্স্ট স্টার্ট করতে হবে, যেখানে একটা বিজনেস মানে এক ধরনের জেনারেশন হবে, এমপ্লয়মেন্ট হবে, এরকম একটা কন্ডিশন সেই সময়টায় ছিল। কিন্তু পরে দেখা গেল যে এটা আসলে একটা সেলিং পয়েন্ট হয়ে গেছে, একটা বিজনেস, অনেকে এটাকে পার্মানেন্ট রেসিডেন্সির কেনার একটা ওয়েপন হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। দেন কানাডিয়ান গভর্নমেন্ট আর একটা নিয়ম করে দিল, ওকে তোমাদের যেটা করতে হবে, তোমরা তোমাদের আইডিয়াটাকে প্লেস করবে এবং সেই আইডিয়াটাকে ক্যানাডিয়ান তারা কতগুলো মানে যেটাকে ইনকিউবেটর বলা হচ্ছে, একটা ইনভেস্টর গ্রুপ, সেখানে 2টা গ্রুপ আছে, মানে অ্যাঞ্জেল গ্রুপ অথবা ক্যানাডিয়ান টেক নেটওয়ার্ক, এরকম কতগুলো নেটওয়ার্ক করে দেওয়া হলো, যেখানে যে তারা তোমার প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করলো কিনা, তারা এগ্রি করছে কিনা যে তুমি যে আইডিয়াটা নিয়ে এসেছো দ্যাট ইজ এ ফিজিবল এবং একটা প্রমিজিং বিজনেস আইডিয়া ফর ক্যানাডিয়ান ইকোনমি, এবং তারা এখানে একটা ইনভেস্টমেন্ট করবে, এরকম একটা আইডিয়া নিয়ে তারা মানে একটা নিয়ম করে দিল। এবং যখন শুরু হয় তখন সেখানে 26টির মতো এরকম প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ওকে ফাইন, এই প্রতিষ্ঠানগুলো এই ধরনের সার্টিফিকেট ইস্যু করতে পারবে বা এই ধরনের একটা সার্টিফাই করে দিতে পারবে। পরবর্তীতে সেটি হয়ে গেল 77টি। কারণ এটা আমি ওই আলোচনায় যাচ্ছি না, কারণ দেন এটা আবার এদের জন্য একটা বিজনেস মানে অপরচুনিটি হয়ে গেল, রাদার দেন যে ক্যানাডিয়ান যেটি চাওয়ার ছিল যে গ্লোবাল আইডিয়া এন্টারপ্রেনারদেরকে নিয়ে আসা। দেন গত বছরে আসলে কানাডিয়ান গভর্নমেন্ট একটা নিয়ম করে দিল যে ওকে, এই যে 77টা প্রতিষ্ঠান হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোর কেউ এক বছরে 10টার বেশি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবে না। আচ্ছা, আবার আরও কতগুলো বিষয় হয়ে গেল কি যে গভর্নমেন্ট প্রথম দিকে যেই বিজনেস করেছিল
আপনার যেই কি বলে পার্মানেন্ট রেসিডেন্সির যে স্পট রাখা হয়েছিল বিজনেস ইমিগ্রেন্টের স্পট, যেটা 2024 সালে ছিল 5000, যে প্রতি ওই বছরের জন্য 5000 পার্মানেন্ট রেসিডেন্সি তারা ইস্যু করবে। সেটি পরবর্তীতে আসলে কমে 2000-এ চলে এসেছে এবং আগামী যে 2026 এবং 2027 সালে এই 2 বছরে সেটি 1000 করে রাখা আছে। এখন খেয়াল করে দেখবেন যে আপনার গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন এখন পেন্ডিং আছে 17,919, মানে 18,000 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। চলতি বছরে 2000 তারা পার্মানেন্ট রেসিডেন্সি দিবে এবং আগামী বছর থেকে পরের বছর 1000 করে দিবে। তাহলে এই যে 18,000-এর মধ্যে এবার যদি 2000 যায় তাহলে 16,000 এবং 26-এ 1000, 15,000 আর 1000, 14,000, বাকি 13,000-এর ভবিষ্যৎ কী? আবার আরও একটি ঘটনা ঘটেছে। এই যে এই সময়টায় আপনার যে এদের যে নিয়ম, যে আপনি যখন এই অ্যাপ্লিকেশনগুলো জমা দিলেন, আপনার ইনকিউবেটর কিংবা অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ কিংবা অন্য কোনো টেক নেটওয়ার্ক সার্ভিসেস যারাই আপনাকে অ্যাপ্রুভ করলো যে ইয়েস দিস ইজ এ ফ্যান্টাস্টিক আইডিয়া এবং এটি একটি কানাডিয়ান ইকোনমির জন্য একটা যুগান্তকারী একটা বিজনেস হতে পারে, দেন ওই সময়ের যে একটি মানে ওয়ার্ক পারমিট দেওয়া হতো, সেই ওয়ার্ক পারমিটের ইস্যুয়েন্সের হারটাও একেবারেই কমে গেছে। এখন সেখানে ওয়ার্ক পারমিট রিফিউজালের রেট, আমি অ্যাকসেপ্টেন্স রেট কিন্তু বলছি না, রিফিউজালের রেট হচ্ছে 77%। গত বছরও সেটি ছিল 55%। তার মানে এক তো যারা 3 বছর বা নির্দিষ্ট সময় কাটানোর পর পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করেছে সেগুলো সমানে ডিক্লাইন হয়ে যাচ্ছে, মোর দেন 70% ইজ রিফিউজাল রেট। কিন্তু যারা এসে শুরুতে আবেদন করে যে 3 বছরে যে সময়টা কাটাতে হবে এই সময়ের জন্য যে ওয়ার্ক পারমিটের যে আবেদন করছে সেটিও 77%-এর মতো ডিক্লাইন হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই স্টার্ট আপ ভিসার ক্ষেত্রে কানাডিয়ান গভর্নমেন্টের যে খুব ভালো একটি দৃষ্টিভঙ্গি আছে, বিষয়টি এরকম না। টরন্টো স্টার অবশ্য কথা বলেছিল কানাডা ইমিগ্রেশনের কাছে যে তোমাদের এত বেশি যে 18,000-এর মতো যে পাইল আপ হয়ে গেছে, যে মানে ব্যাকলগ হয়ে গেছে, সেই জন্য কি তোমরা এত বেশি এগুলোকে ডিক্লাইন করছো, রিফিউজ করে দিচ্ছ? ইমিগ্রেশন কানাডা বলেছে নো, বেসিক্যালি আমরা যাদেরকে ডিক্লাইন করছি, যাদেরকে রিফিউজ করছি তারা আসলে কোয়ালিফাই করে না। তাহলে যে কোয়ালিফাই করে না তাহলে তারা কিভাবে এই পর্যন্ত এসে এখানে কাগজপত্র তারা জমা দিল? সেটি হচ্ছে ওই যে ইনকিউবেটর, ওই যে অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ নেটওয়ার্ক কিংবা এক ধরনের অসাধু ব্যবসায়ী, আমি অসাধুই বলবো কারণ কোনো লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট যারা, তারা কোনো ধরনের বেআইনি পরামর্শ আপনাকে দেবে না, দেওয়ার কথা না। কিন্তু অসাধু ব্যবসায়ীরা যারা বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করে তাদের অনেকে হয়তো তাদেরকে বুঝিয়েছেন যে আরে ভাই আসেন সব হয়ে যাবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আসলে সব হচ্ছে না। স্টার্ট আপ ভিসা নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা অলরেডি প্রক্রিয়া শুরু করেছেন কিংবা মাঝামাঝি জায়গায় আছেন, তাদের জন্য এই ইনফরমেশনটি খুবই কাজে লাগবে আমার মনে হলো, সেজন্য আমি ইনফরমেশনগুলো শেয়ার করলাম। শেষ করবার আগে আবার জাস্ট ভাইটাল কয়েকটা পয়েন্ট একটু রিপিট করি দর্শক। সেটি হচ্ছে যে এখন প্রায় 17,919টি পিআর আবেদন যারা স্টার্ট আপ ভিসার মাধ্যমে এই যে প্রাইমারি যে 3 বছরের রিকোয়ারমেন্টটা পূরণ করেছেন, করে পিআরের জন্য আবেদন করেছেন, সেখানে 17,919টি আবেদন এখন ব্যাকলগ হয়ে আছে। এক একটি আবেদন প্রসেস হতে প্রায় 52 মাসের মতো করে সময় লাগছে। আবার এই যে আবেদনগুলো যেগুলো প্রসেস করা হচ্ছে সেখানে একটা হিউজ নাম্বার হচ্ছে রিফিউজাল হচ্ছে, এবং রিফিউজালে বিজনেস ইনকিউবেটর গ্রুপ থেকে 73% এবং অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ থেকে 85% অ্যাপ্লিকেশন, পিআর অ্যাপ্লিকেশন রিফিউজড হচ্ছে। আবার এই যে যেই সময়টা আপনার যে 3 বছর বা একটা সার্টেন টাইম যে আপনাকে থাকতে হবে, সেই সময়টার যে ওয়ার্ক পারমিট ইস্যু হতো সেই ওয়ার্ক পারমিট রিফিউজাল রেট এখন 77%। সো এই সামগ্রিক তথ্য উপাত্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে একটু মিলিয়ে নেবেন আপনি কোন অবস্থানে আছেন, আপনার জায়গাটা আসলে ঠিক কোথায়। দর্শক আজ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা সবাই।